বাংলাদেশের ব্যাংকিং সেক্টর, পুঁজিবাজার, বন্ড মার্কেট, ডিভেঞ্চার সহ গোটা আর্থিক খাতকেই কলুষিত করার পিছনে মাস্টারমাইন্ড হিসাবে যিনি কাজ করছেন তিনি সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বেসরকারি খাত ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। কীভাবে ব্যাংকিং সেক্টরে খেলাফি ঋণের কারিগর হিসেবে তার উত্থান, কোন উপায়ে তিনি বাজারে বিনিয়োগকারীদের সর্বস্ব লুটে নিয়েছেন, কীভাবেই বা তিনি তার ক্ষমতার অপব্যবহার করেছেন, এসব জানবো আজকের এই চলুন এবার সালমান এফ রহমানের একটু জীবন বৃত্তান্ত জানা যাক। সালমান এফ রহমান 1951 সালের 23শে মে ঢাকা জেলার দোহার উপজেলায় একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মেট্রিক পরীক্ষা পর্যন্ত তিনি করাচির নামকরা করাচি গ্রামার স্কুলে পড়াশোনা করেন। ওই স্কুল তখন সিনিয়র ক্যাম্বিস পড়াতো। তিনি করাচি গ্রামার স্কুল থেকে সেন্ট প্যাট্রিস স্কুলে চলে আসেন এবং মেট্রিক পরীক্ষা দেন। 1966 সাল ঢাকায় চলে আসেন। নটরডেম কলেজে আইএসসিতে ভর্তি হন। এর 2 বছর পর 1968 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের স্নাতকোত্তরে ভর্তি হন। 1971 সালে স্নাতকোত্তর পরীক্ষা দেওয়ার কথা থাকলেও মুক্তিযুদ্ধ শুরু হওয়ায় তিনি করাচিতে চলে যান। করাচিতে গিয়ে করাচি বিশ্ববিদ্যালয় থেকে বিএ সম্পন্ন করেন। এরপর 1972 সালের মে মাসে লন্ডনে চলে যান। সেখান থেকে পরে বাংলাদেশে ফিরে আসেন। 1966 সালে সালমান এফ রহমান এবং তার ভাই সোহাইল রহমান তাতে পারিবারিক পাটকল চালানোর মাধ্যমে ব্যবসায় প্রবেশ করেন। বাংলাদেশ সরকার 1971 সালে পাটকলটি জাতীয়করণ করেন। সালমান এফ রহমানের 1972 সালে তারা বাংলাদেশে এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট কোম্পানি লিমিটেড বেক্সিমকো প্রতিষ্ঠা করে এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে ইউরোপের দেশসমূহে সামুদ্রিক মাছ, চূর্ণহার রপ্তানি শুরু করেন। এর বিনিময়ে তারা দেশে ঔষধ আমদানি করেন। 1976 সালে তারা দুই ভাই বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠা করেন। এটি পরবর্তীতে লন্ডন শেয়ার বাজারে বিকল্প বিনিয়োগ বাজারে তালিকাভুক্ত হয়। এরপরে 1982 সালে তারা দুবাই ভিত্তিক গলাধারী ভাই গ্রুপের সাথে মিলে বাংলাদেশে এবি ব্যাংক প্রতিষ্ঠা করে এবং পরবর্তীতে 1985 সালে তারা এই ব্যাংকের শেয়ার বিক্রি করে দেয় অন্য একজনের কাছে। পরবর্তীতে তারা আইএফসি ব্যাংকের 30% শেয়ার ক্রয় করে এবং সালমান 2010 সালে ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। দেখে নেওয়া যাক তিনি আসলে কী কী দুর্নীতি করেছেন এতদিনে। দরবেশ খ্যাতে এই মানুষটির নামে গত 15 বছরে আর্থিক খাতে নজিরবিহীন দুর্নীতি, লুটপাট, জালিয়াতি ও টাকা পাচারের অভিযোগ রয়েছে। ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত না দেওয়ার পাশাপাশি রপ্তানি করে দেশে টাকা না আনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিগত কয়েক দশকে শেয়ার বাজারে এমন কোনো বড় কেলেঙ্কারি হয়নি যেখানে সালমান এফ রহমানের সম্পৃক্ততা নেই। তিনি গত 3 বছরে দৃশ্যমানভাবে বাজার থেকে 6,600 কোটি টাকা নিয়েছেন, অদৃশ্যসহ 20,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তাই নয়, দেশের সরকারি ও বেসরকারি 7টি ব্যাংক থেকে নামে বেনামে 36,000 কোটি টাকা ঋণ নিয়েছেন। এসব ঋণ নেওয়ার ক্ষেত্রে মানা হয়নি কেন্দ্রীয় ব্যাংকের কোনো আইন, পর্যাপ্ত জামানত নেই অধিকাংশ ঋণে। আবার বছরের পর বছর অর্থের পরিশোধ না করেই বরাবর করেছেন পুনঃতফসিল। সব মিলিয়ে ব্যাংক খাতে তাসের রাজত্ব কায়েম করেছেন এই মানুষটি। রাজনৈতিক বিবেচনায় এমন সুবিধা দেওয়া হয়েছে বলে জানা গেছে। এসব অপরাধ জেনেও চুপ ছিল বাংলাদেশ ব্যাংক। তাই এসব ঋণ এখন ঝুঁকির সৃষ্টি করেছে। অধিকাংশ ঋণই খেলাপি ঋণের ঝুঁকিতে রয়েছে। 7 ব্যাংকের তার ঋণের পরিমাণ 36,000 কোটি টাকা। এখন দেখে নেওয়া যাক তিনি কোন ব্যাংক থেকে কী পরিমাণ আসলে ঋণ নিয়েছেন। সালমান এফ রহমান জনতা ব্যাংক থেকে সবথেকে বেশি ঋণ বের করেছেন। 2023 সাল শেষে জনতা ব্যাংকের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটিতে সালমান এফ রহমানের 2 প্রতিষ্ঠানে 23,070 কোটি টাকা ঋণ স্থিতি দাঁড়িয়েছে। আইএফসি ব্যাংক থেকে সর্বসাকুল্য মিলিয়ে 5,218 কোটি টাকা ঋণ নিয়েছেন। ন্যাশনাল ব্যাংক থেকে 2,952 কোটি টাকা ঋণ নিয়েছে। এছাড়া 1996 সালে শেয়ার বাজারে কেলেঙ্কারিতে এক অবিচ্ছেদ্য নামও এই সালমান এফ রহমান। সম্প্রতি বিপর্যয়ের জন্য তো বটেই, ঘটনা প্রবাহে দেখা যায় আওয়ামী লীগ সরকারের আগের দফায় ক্ষমতা আসার 4 মাসের মধ্যেই যে বড় শেয়ারে কেলেঙ্কারি জন্ম দেয় তার সাথে ছিল সালমান এফ রহমানের সরাসরি যোগাযোগ। তখনও কৃত্রিম শেয়ারের দাম বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছিলেন সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপ। এই ঘটনায় 15টি প্রতিষ্ঠান ও 36 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল, কিন্তু এই ঘটনার অন্যতম অংশীদার বেক্সিমকো ও শাইনপুকুরের বিরুদ্ধে মামলার কোনো অভিযোগই গঠন করা হয়নি। 2010 সালের পুঁজিবাজার বিপর্যয়ের অন্যতম এক খলনায়ক হিসাবে তদন্ত রিপোর্টে প্রমাণিত হওয়ার পর সালমান এফ রহমানের দেশব্যাপী একটি নিন্দনীয় নামও বটে। তবে এক সময় সালমান এফ রহমানের
মালিকানাধীন বেক্সিমকো গ্রুপটি দেশের শীর্ষ ব্যবসায়ী গ্রুপ হিসেবে পরিচিত ছিল। বেক্সিমকো ফার্মা এদেশের ওষুধ শিল্পের অন্যতম একটি স্থান দখল করেছিল। সেই সময় তাকে অনেকটা পরিচ্ছন্ন ব্যবসায়ী হিসেবে চিহ্নিত করা হতো, কিন্তু যতই দিন গেছে একের পর এক তিনি জড়িয়ে পড়েছেন বিতর্কিত সব ঘটনায়। আরও সম্পদ বাড়িয়ে তোলার নেশা, পা বাড়িয়েছেন ঋণ খেলাপ, জমি জালিয়াতি এবং শেয়ার কেলেঙ্কারি ও প্রতারণার মতো অনৈতিক পথে। তার এসবের মাধ্যমে মানুষের অশ্রু আর দীর্ঘশ্বাসের ওপর দাঁড়িয়ে তিনি ক্রমাগত বাড়িয়ে তুলেছেন সম্পদের পাহাড়। এসব কারণে অনেককে এমন বলতে শোনা যায়, একজন মানুষের আর কতটা সম্পদ অর্জিত হলে তিনি অবৈধ পথে এরকম অর্থের উপার্জন বন্ধ করবেন।